পর তুমি কি ফ্যামিলি পার্সনদের সাজেস্ট করছো এই গাড়ি নেওয়ার জন্য? দেখো, প্যাশন থাকলে সেখানে ফ্যামিলি সেকেন্ডারি হয়ে যায়। ভালো আছেন তো? ওরে বাবা, তোমারটা তো রোজ বিকেলবেলা 4টে থেকে একদম বেটার লিভিং। কারণ সব জায়গা থেকে একটা বাজে রিউমার চলছে যে মাহিন্দ্রার পরে আফটার সেলস সার্ভিস ভালো না। তো টানিনি করেছেন তুমি, যেরকম দুটো টান দিলে আমি বললাম দেখো ঠিক আছে। 100+ বেশি যদি ক্রুজ করা যায় এই গাড়িতে, একটু আমার মনে হয় যে কনফিডেন্টটা পড়ে যায়। সেফটি ড্রাইভ বললে আমরা সবসময় বলি 80 to 100। আফটার অল এইটা একটা বক্সি ডিজাইন ল্যাডার ফ্রেম গাড়ি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে আর এখন সময় হচ্ছে দুপুর 1টা। আমরা আজকে বেরোচ্ছি আমাদের খুব পরিচিত সাবস্ক্রাইবার দাদা, তাদের সাথে মিট করার জন্য, তাদের পরিবারের সাথে মিট করার জন্য। দাদা রিসেন্টলি থার রক্স নিয়েছে, তো তারপর থেকে অনেক দিন ধরে ভাবছিলাম যে দেখা করব। তো ফাইনালি আজকে আমরা সেই দেখা করতে যাচ্ছি। চলো, সোহান আর ওর বাবা বেরিয়ে পড়েছে, তো বাকি কথা যেতে যেতে হচ্ছে। আর এই হলো আজকের পুরো ক্লাউডি ওয়েদার, বৃষ্টিও হচ্ছে সকাল থেকে। সোহান, বৃষ্টি হচ্ছে আর এর কাজ শুরু করে দিল এই গাড়িটা, মানে এখন অটো ওয়াইপিং করছে। অটো ওয়াইপিং আর গুড মর্নিং, মানে গুড আফটারনুন। চলো সানডে ড্রাইভ। গুড আফটারনুন। সুন্দর একটা সানডের দুপুরে সবাইকে স্বাগত। আর বৃষ্টির ওয়েদার, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। আর আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করতে। তো যেতে যেতে আরও কথা বলছি, চলো বসো। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতেই উঠলাম, আর আমাদের বাড়ির কাছেই আর কি একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে ম্যাঙ্গো লিফ। তো খাবার হচ্ছে অ্যাভারেজ, বাট ওখানেই আমরা দেখা করব। আর এখন যেহেতু লাঞ্চের টাইম হয়েই গেছে, লাঞ্চও করব আমরা একসাথে। দাদারা সেই টলিগঞ্জ থেকে আসছেন, তাই না? টলিগঞ্জের ওখানে বাড়ি সুদীপ দা। মানে নিজের চেহারাটাকে যে এত সুন্দর রেখেছে দাদা, সারা জীবন মানে উনি 25 বছরের উপরে জিম করে, আর খুব সুস্থ। আমাদের ইনস্টাগ্রাম ফোনে কথা হয়, তো আজকে সামনাসামনি দেখা হবে। আর দাদাও রিসেন্টলি থার কিনেছে, থার রক্স, কালো থার রক্স নাকি? এই সামনে এখানেই ম্যাঙ্গো লিফ, এখানেই আমরা আসি মাঝে মাঝে। ওই যে সামনে এই যে দাদা সুদীপ দা দেখা হলো। বডিটা দেখতে হবে, হ্যাঁ একটা হাত মানে আমার পুরো বডি। এটা হলো দাদা থার রক্স। এই হচ্ছে দাদার গাড়ি, নতুন একদম ব্র্যান্ড নিউ থার। সত্যিকারের রিয়েলি আজকে আমরা এটাও রিভিউ দেব যে থার রক্স একজন ফ্যামিলি পার্সন নিতে পারেন নাকি, তাই না? তো মাকে নিয়ে চালায়। হ্যাঁ, দাদার মায়ের এজ 77, তো দাদা বৌদি আর বোন রয়েছে, তো পুরো ফ্যামিলি নিয়ে থার ফ্যামিলি নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা। চল। এখানে একটা আউটডোর সিটিংও রয়েছে পেছনে, আর ভেতরে এখানে ইনডোর। ভালো আছেন তো? আর মাসিমা কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, ভিডিও দেখা হয় তো? ওরে বাবা, তোমারটা তো রোজ বিকেলবেলা 4টে থেকে একদম বেটার লিভিং। বাহ, সব খুলে বসে ওইটাই দারুণ দারুণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর বোন কেমন আছো? তোমার নামটা আমার জানা নেই। সপ্তদীপা, একটু শর্ট বলো না। দিয়াই ভালো একদম, ডাকনাম দিয়ে। এখানে দাদা আবার একটা সুন্দর, আরে বাবা কি দুর্দান্ত করেছে। থ্যাংক ইউ। প্রচুর মেমোরি। না সে তো ঠিক। এইখানে গিয়ে দাদা আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। জানি এর ফিলিংস গুলো তো বুঝতে পারি আমি। হ্যাঁ, আর এই যে ওরে বাবা, দেখো সোহানের যে রোনাল্ডো পছন্দ, দাদা এটাও বেরিয়ে গেছে। বাবা খোঁজ নিচ্ছে কি পছন্দ। বাবা, ও তো রোনাল্ডো। আর কিনেছে দাদা, তোমাদের জন্য নিয়ে অবশ্যই গুরুগঙ্গার যায়। হবে সব হবে। আমি একটা কথাই বলে রেখেছি,
দেখো ইচ্ছা কোনোদিন মরতে দেবে না, ইচ্ছাতেই আমরা মাইলস্টোন পাই বেঁচে আছি। এই যে যাওয়ার ইচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গা, এত দেখো মনের ইচ্ছা থাকে, তারপরে উপরের একটা ভগবানের একটা অ্যাপ্রুভাল থাকে অবশ্যই। সব কিছুর চেষ্টার উপরে। অবশ্যই। তো তোমাদের তো যথেষ্ট অ্যাপ্রুভাল রয়েছে, তোমরা যাচ্ছ ওই জন্য। এবার আমার কেরিয়ারের মধ্যে চাকরির মধ্যে সময় করে চেষ্টা করবো, আমি বলেছি রাখো শরীর হেলথ রাখো। 56, 57, 4-5 বছর, আমার আর 9-10 বছরের চাকরি। সেইটাই তো। তারপরেও মানুষ 65-এও যাচ্ছে প্রচুর Biking প্রচুর, করছে। হ্যাঁ। এই গুরুদঙ্গা যেতে তোমার অত টাইম লাগবে? তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এখানে একটা ভেজের স্টার্টার আছে আর একটা গন্ধরাজ চিকেন, যেটা এখানকার খুব মানে ফেমাস আর কি, ভালো। আর এই যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে দিয়াও আছে, দিয়াও করছে। আমরা এখন এইদিকে স্করপিওনে বসলো দাদা আর ফুল ফ্যামিলি, আর আমরা দাদার থার রক্সটা এবার চালাবো। পিছনে আমি বসে দাদার থার রক্সে অলরেডি বসে পড়েছি। দুর্দান্ত অভিজ্ঞতা, আমি থার আগেও চালিয়েছি, আর দাদার থার তো একেবারে কি বলবো, অসাধারণ। আমি থার্ড রক্সটা আমি সেকেন্ড টাইম বসছি, এটা একটু ভালো। আমরা এখন চলেছি কাপার দিকে, কাপা মোড়ের দিকে। কাপা মোড়ের ঠিক ব্রিজের নিচে ওই জায়গাটা আমাদের খুব ভালো লাগে, তো সেখানেই যাব। হাফ খুলে দিয়েছি, সানরুফ, খোলা হয়ে গেছে, আর আমরা আস্তে আস্তে এগোতে থাকছি। আর এই যে পেছনে আসছে আমাদের স্করপিওন। এই যে সাইডে তো সামনে আমাদের বেটার লিভিং এর স্করপিও ভ্যান যাচ্ছে, আর দাদা চালাচ্ছে, পিছনে আর আমি ওটা দাদার লাগা পিছনে আছে, পিছনে 20,000। থার নিয়ে যাচ্ছি। কাপা মোড়ের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। মোটামুটি গাড়িটাকে একটুখানি ভাগিয়েও দেখলাম, আবার একটুখানি স্লো ডাউন করেও দেখলাম। হাইওয়েতে গাড়ির কিন্তু কি বলবো, গাড়ির কমফোর্টেবল বেশ ভালো। এবার জানি না আমাদের বাড়ির মতন ভেতরের রাস্তার কীরকম কন্ডিশন হবে, কিন্তু গাড়ির হাইওয়েতে স্টেবিলিটি বলুন বা গাড়ির পারফরমেন্স বলুন। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা মনে হলো, যদি 100+ এই গাড়ি চালাই, মানে 100+-এর বেশি যদি ক্রুজ করা যায় এই গাড়িতে, একটু আমার মনে হয় যে কনফিডেন্টটা পড়ে যায়। তো উইদিন 100-এর মধ্যে এই থার রক্স চালানোটা আমারও মনে হয়েছে ঠিকঠাক। তার উপরে গেলে কিন্তু গাড়ির একটু স্টেবিলিটি ইস্যু চলে আসে। আফটারঅল এইটা একটা বক্সি ডিজাইন ল্যাডার ফ্রেম গাড়ি, তো সেটা আসাটা স্বাভাবিকই। তো সেই দিক থেকে আর আপাতত মানে ফ্যামিলি কমফোর্ট বলুন বা গাড়ির এক্সপিরিয়েন্স চালানোর, সেদিক থেকে বলবো এক কথায় অনবদ্য গাড়ি। আমাদের বেশ ভালোই লাগছে গাড়িটাকে চালিয়ে। অনেকক্ষণই চালালাম, প্রায় 20 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। গাইস লাগছে যে না বেটার লিভিং পিছনে করছে, দেখুন একদম বেটার লিভিংয়ের মতো গাড়ি আসছে মনে হয়। হ্যাঁ তো এটা বেটার লিভিংয়ের গাড়ি তো। আমরা এই আমাদের এই ফাঁকা জায়গাটাতে আসলাম, যেখানে আমরা মাঝে মাঝেই চলে আসি। এখানে থার রক্স দাঁড়িয়ে, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে। ভালো বললে, আর তুমি কি কি বাজে ভাবলে সেগুলো সব বলবে। তাও গাড়ি মানে আমি এটা তো প্লেন প্লেন রোডে রোডে চালিয়েছি হ্যাঁ। পুরোটাই। পিক আপ তো কোনো কথাই নেই, মানে দিলেই ছুটবে। তো ভালোই তো তো আমরা দুটো ইঞ্জিনই একই হ্যাঁ কি তো এটা তো কোনো নেই। আমি তো টানিনি কোনোদিন, তুমি যেরকম দুটো টান দিলে বলছি আমি বললাম দেখো ঠিক আছে আমার বলে দিলাম ঠিক আছে তোমার কিলো রাতে হ্যাঁ আমি কি 110-এ নিলাম একবার, আমি দেখলাম ভালোই হলো, মানে নিয়ে গেল গাড়ির কোনো নেই। খুব ভালো হয়, একবার চালিয়ে দেখলাম। কেমন লাগলো বলো? যাক, মা পেছনে বসে তো ভালো লেগেছে? যাক, বলছিলাম যে খুব কমফোর্ট কমফোর্ট লাগছে না? হ্যাঁ যাক, খুব ভালো। আস্তে আস্তে আজকে বললাম সারা দিন আজকে খুব সুন্দরভাবে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর দাদার গাড়ি প্রায় আমি 30 কিলোমিটার ড্রাইভ করে আসলাম। তো আমি তো আমার রিভিউ আমার চালানোর পর মানে আমি শেষে বলছি, তো দাদা অলরেডি 2000 কিলোমিটার চালিয়েছে মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আর বোনকে নিয়ে। তো কেমন লেগেছে তোমার এই 2000 কিলোমিটারে? তুমি তোমার চেষ্টা করবে তোমার ভালো অরিজিনাল ফিডব্যাকটা দিতে, যে কেউ যদি আগামী দিন থার রক্স নেয়
তাহলে তার এরকম নেওয়া উচিত। কোনো ভালো জিনিস যদি থাকে ভালোটা বলবে, খারাপটাও থাকলে খারাপটাও বলবে। দেখো আমার টোটাল এক্সপিরিয়েন্স এখন অবধি 3 মাসে 2000 কিলোমিটার চালিয়েছি। তার মধ্যে একটা আউটে গেছিলাম, দীঘা গেছিলাম। মোটামুটি গাড়ির রানিং পয়েন্ট অফ ভিউতে বলতে পারি গাড়ির যে কমফোর্টনেসটা সেটা হচ্ছে তোমার যখন ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চলবে, যদি কোনো প্যাচি রোড না হয় গাড়ির কোনো প্রবলেম নেই, বাউন্সি ভাব নেই কোনো, যেটা বলে তার অনেক সময় যে প্রবলেম ফ্যামিলি কান্না পেছনে অসুবিধা হবে, সেই জায়গাতে কোনো প্রবলেম নেই। যদি গাড়ি যেরকম সিটিতে যদি ড্রাইভ করি সেখানে যদি কোনো প্যাচি ভাব থাকে রাস্তার মধ্যে, যেরকম আমাদের হয় আপস অ্যান্ড ডাউনস আনডিউলিং লাইন যে লাইন্সগুলো থাকে, সেখানে কিন্তু গাড়ি পেছনের লোকের একটু বডি রোলিং আছে, এটা হবেই। কারণ যেহেতু এর 226 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এইটা একটা আমি ফিল করেছি। এবং যে ড্রাইভার সে নিয়ে বেরিয়ে যেতে পারে ট্রেনে, তার কিছু হবে না বসে, পেছনের লোকের কিন্তু একটু গন্ডগোল ব্যাপার আছে, মানে সে একটু প্রচন্ড একটা জিনিসও যেটা এটা দীর্ঘদিন বসতে বসতে বডিও, বাট একটা জায়গায় গিয়ে অ্যাকস্টেট হয়ে যায়, বডি সিজেন্ড হবে, কিন্তু স্টিল বডির রোল যেটা ব্যাপারটা, মানে একটা জায়গায় পাম্পি ভাব এলো বা নিল, সেটা তো আর বডি কতটা শক নিতে পারবে, তো সেটা একটা থেকে যাবে থারে। আচ্ছা দাদার এই মডেলটা কি, আর এই মডেলটা অন রোড কেমন করেছিল? এটা হচ্ছে 4x2, মানে রেয়ার হুইল ড্রাইভ বেসিক্যালি, রেয়ার হুইল ড্রাইভ। এটা এক্স শোরুম প্রাইস হচ্ছে 20 লাখসই ধরে নিতে পারো, 19,99,900, তো ওদের ডিসকাউন্ট থাকে। তো অন রোড নিয়ে ওই ট্যাক্স আর সব কিছু নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে প্রায় 22 লাখ সামথিং। এখনো পর্যন্ত তুমি তো 1000 কিলোমিটার সার্ভিস করেছো। 1000-এর একটা সার্ভিস করেছি। সার্ভিস এক্সপিরিয়েন্স সবাই বলে মাহিন্দ্রা সার্ভিস খারাপ, মাহিন্দ্রা এটাও শুনে এসেছি প্রচণ্ডভাবে, একটা জানি না এটা মিথ কিনা, মানে অনেক জায়গায় অনেক ব্লগেই শুনেছি যে মাহিন্দ্রার নাকি সার্ভিস, কারণ আমরা সব মারুতিতেই বেশিরভাগ ছিলাম, আমিও ছিলাম, আর একটা কমফোর্ট জোন ছিল আমাদের মারুতি। এখন মাহিন্দ্রা ইন্ডিয়ান ব্র্যান্ড, অবভিয়াসলি মানে দে আর টেকিং কেয়ার অফ দ্যাট, কারণ সব জায়গা থেকে একটা বাজে রিউমার চলছে যে মাহিন্দ্রার পরে আফটার সেলস সার্ভিস ভালো না, বা মেকানিক্সরা সেরকম আপ টু দ্যাট মার্ক হয় না। কিন্তু এখন যেহেতু ফার্স্ট সার্ভিসে কোনো কিছু চেঞ্জেসের ব্যাপার হয়নি, বাট ওরা যেটা ফার্স্ট আমাকে, আমার যে 2-3টে কোয়ারি ছিল, লাইক আরপিএমটা হাই হয়ে থাকতো, বা আমি বলতাম যে আমার আইডল স্টার্ট স্টপটা কেন আমি নিউট্রালে দিয়ে পাবো না, তো বললো এই গাড়ির যে কিছু কিছু স্কোয়ারিজ ছিল আমার, সেগুলো ওরা ক্লিয়ার করে দিয়েছে, মানে সেখানে নিয়ে কোনো প্রবলেম পাইনি। বাট মেকানিকও আমাকে নিয়ে ওখানে রান করলো, ও বললো দাদা এইভাবেই চলবে, কোনো অসুবিধা নেই, গাড়ির কোনো প্রবলেম নেই। এবং ওরা অনেক কিছুই বললো যে আপনার গাড়ি চেষ্টা করবেন একটা সিটি ড্রাইভে থাকলে জিপ মোডে চালান, বাইরে যদি লংয়ে যান তাহলে আপনার মানে জুম মোড আছে, সেটাতে চালাতে পারেন, সেখানে আরও স্পিড হয় ওই ফাংশনালিটিতে। তো এমনি গাড়ির সার্ভিস আমার ভালোই লেগেছে, কোনো প্রবলেম নেই সার্ভিসে, আর কোনো চার্জও সেরকম লাগেনি ফার্স্ট সার্ভিসে। আমি 2-1টা কাজ করিয়েছিলাম, আন্ডার বডি কোটিং আর পাইপের একটা করেছিলাম, সেটাতে আমার টোটাল পড়েছিল 5500 সামথিং টোটাল। ওটা সার্ভিস সেন্টার থেকেই করি, সার্ভিস সেন্টার থেকে আমি পুরো তলায় আন্ডার কোটিং করে নিয়েছিলাম, সাইলেন্সারটা প্লাস এটা। আমাকে জাস্ট একটা কথা বলো, যে শাড়ির এই যে গ্লাসটা এরকম একদম ভার্টিক্যাল হয়ে দাঁড়িয়ে থাকে, এটা কি কোনো সমস্যা হয়? এখনো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছো? আমি এখনো অব্দি পাইনি, তবে একটা সমস্যা কি যেটা ফিল করেছি, দেখো এখনো তুমি দেখতে পাবে গ্লাসে কিছু বাগস যদি আসে, সেগুলো তোমার আটকে যায়, স্টিকি হয়ে যায় পরে। ওটা তো ক্লিন করতে গেলে ন্যাচারালি তোমাকে ইউজ করতে হবে কিছু গ্লাস ক্লিনার, কারণ এটা অ্যারোডাইনামিক না, পুরো লাগছে এসে আটকে যায়। যখন লংয়ে কোথাও যাবে, সিটিতে হয়তো এত পাওয়া যায় না, ন্যাশনাল হাইওয়েতে চালালে এই বাগের একটা প্রবলেম থাকতে পারে। আর একটা হচ্ছে অনেক জায়গায় ব্লগে আমি দেখেছি, কতটা জানি না এটা, যে কিছু কণা বা পাথর যদি ছোটোখাটো আসে, ক্র্যাক হওয়ার চান্স থাকে, কারণ এটা কোনো পুরো এখানে এসে হিটটা করে, বেরিয়ে যায় না। তো এই একটা রিস্ক আছে একটা, যেহেতু এটা অ্যারোডাইনামিক না। মোটামুটি তুমি তো 2000 কিলোমিটার চালানোর পর তুমি কি ফ্যামিলি পার্সনদের সাজেস্ট করছো এই গাড়ি নেওয়ার জন্য? দেখো, প্যাশন থাকলে সেখানে ফ্যামিলি সেকেন্ডারি হয়ে যায়, আর যদি মনে হয় যে দুটোকেই ব্যালেন্স কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হবে, একটার মধ্যে সব কিছু পাওয়া যায় না, থারের ফ্লেভার নিতে গেলে ফ্যামিলিকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। যেরকম আমার মা কিছুটা কম্প্রোমাইজ করছে, যেরকম উপরে উঠতে নামতে মানে একটু কষ্টই হচ্ছে, তার জন্য আলাদা টুল কিনে রেখেছি, এর একটা প্রবলেম আছে। বাকি ফ্যামিলির জন্যই করা হয়েছে থার রক্স, কারণ এটা একটা আলাদা সবার প্যাশন, রক্সের একটা আলাদা একটা অরা রয়েছে, সবাই চায় একটা রক্সের ফিলিং নিতে। তো তার জন্য ফ্যামিলি একটু কম্প্রোমাইজ করলে আমার মনে হয় গাড়িটা নেওয়ার মতো কোনো অসুবিধা নেই। কারণ গাড়ি নিলে তো আমরা সিটিতে কম থেকেও আমরা চেষ্টা করি বাইরে একটু আউটে যাওয়ার জন্য। ন্যাশনাল হাইওয়েতে এখন যেভাবে রাস্তা যেভাবে তৈরি হয়েছে সব এক্সপ্রেস ওয়েগুলোতে, কোনো প্রবলেম নেই গাড়ির, মানে সেখানে চালানো যায়। আর সেফটি ড্রাইভ বললে আমরা সবসময় বলি 80 to 100, যেখানে ইউ ক্যান কন্ট্রোল ইউর কার
সেই গাড়ি 100 অব্দি এখানে আর নেবে, কোনো তাছাড়া অসুবিধা নেই। থারের সাথে 6 এয়ারব্যাগ আসে, এর সাথে আপনার এই রেডার দেওয়াও আছে, আর অ্যাডাস আছে, ADAS রয়েছে, অ্যাডাস রয়েছে, সমস্ত কিছু ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটাও রয়েছে, অ্যালার্ট রয়েছে, কলিশন অ্যালার্ট, সব কিছুই রয়েছে। মানে সেফটি কার হিসেবে ঠিক আছে, এমনি তো তোর র্যাঙ্কিংয়ে একদম, 5 স্টার আছে। এবং আমার মনে হয় গাড়ি 80-100 এর উপরে ফ্যামিলি নিয়ে গেলে কেউ খুব র্যাশ ড্রাইভিং করে না। প্রচন্ড একবারে কেউ এড়িয়ে যদি যাবে। সিটি ড্রাইভ করতে চায়, একদমই কোনোদিন বাইরে যাবে না যদি প্ল্যান থাকে, তাহলে আই উইল নট রেকমেন্ডেড দিস কার ফর সিটি ড্রাইভ। মানে থার কেনা, যারা আমরা কলেজ থেকে স্কুল থেকে সবারই একটা স্বপ্ন থাকে যারা থার কিনবে, হ্যাঁ, সেই স্বপ্নটা এখন দাদা বাস্তবায়িত করেছে। দাদা এখন মানে থার চালাচ্ছে, সত্যি মানে থার এগুলো হচ্ছে একটা হেড টার্নার গাড়ি, খুব ভালো লাগে, আমিও চালিয়ে এলাম। হ্যাঁ, এবার আমি যেটুকানি 30 কিলোমিটার চালিয়ে, এর আগেও আমি বলেছি গাড়িটার একটু ইনসাইড বডি রোল আছে, এটা আছেই, এটা ল্যাডার ফ্রেম গাড়ি, 224-এর ওপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা থাকবেই। থার একটা এক্সপিরিয়েন্স, থার কিন্তু মানে যারা চালায় একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা। তো এইটাই আমি বলবো। আর তাছাড়া হ্যাঁ, এই গাড়ি নিয়ে আপনি 140-এ চালাবেন, 150-তে চালাবেন, এই গাড়ি স্পিডের জন্য না, ইভেন আমাদের স্করপিও এনেও স্পিডের জন্য না, এসইউভি গাড়িগুলো কোনোদিনও স্পিডের জন্য হয় না। এই একটা মাস্কুলার ব্যাপার রয়েছে, যারা পছন্দ করে মানে তাদের জন্য এই সমস্ত গাড়ি। তো আপনারা যদি মনে করেন যে ফ্যামিলি নিয়ে মানে ফ্যামিলি আছে, বাড়িতে বয়স্ক মাও আছে, স্ত্রী রয়েছে, আপনারা অনায়াসে গাড়িগুলো কিনতে পারেন। তো আমাদের তরফ থেকে তো হাইলি রেকমেন্ড করাই থাকলো। আর দাদা তো সমস্ত কিছু বলে দিল অ্যাজ অফ নাও। দাদাকে আবার 10,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটারে যখন ফ্রি পাবো আবার নিয়ে আসবো, তখন আবার কি এক্সপিরিয়েন্স হয় সেটা আবার শোনানোর চেষ্টা পুরো করবো। সার্ভিস এক্সপিরিয়েন্স বলবো। গাড়ির একটা জিনিস যেটা আমার কেনার সময় প্রচণ্ড আমি ডুয়েল মাইন্ডেড ছিলাম এবং মাল্টিপল জায়গায় আমি ফোন করেছি, ইভেন আমার ভাই সঞ্জুর সঙ্গে আমি অনেকবার কনফিউশনে গেছি, বারবার জিজ্ঞেস করছি যে আমি ডিজেল নেবো না পেট্রোল নেবো, কারণ বিকজ অফ ওয়ান রিজন, একটা ডিপিএফ ফিল্টার আছে, স্যুট জেনারেট হয়, এইটা নিয়ে খুব ডুয়েলেটে রয়েছে। যে এইটা এখনও একটা প্রশ্ন আমার মাথায় রয়েছে যে গাড়ি না চললে স্যুট জমবে না, গাড়ি কি বেশি চালালে স্যুট ক্লিয়ার হয়ে যাবে নাকি স্যুট এসে যাবে? তো সেটা নিয়ে স্করপিও তো তুমি বলবে, তোমার স্করপিওনের কি এক্সপিরিয়েন্স, এটা একটা পয়েন্ট এখানে রইলো। তো এইটা একটু আমার ক্ল্যারিটি দরকার যে গাড়ি চালালে কি স্যুট ক্লিয়ার হবে না কম চালালে কম স্যুট জমবে? না, গাড়ি চালাতে হবে অন্তত 10 দিন বা 12 দিনের মাথায় একবার এক্সপ্রেস মানে হাইওয়েতে নিয়ে গিয়ে তোমাকে একটু ছোটাতে হবে। আর সেটা 2000 RPM এর উপরে ছোটাতে হবে মিনিমাম, তোমাকে আধা ঘন্টা ছোটাতে হবে ডিজেল গাড়িতে। তাছাড়া তুমি আরামসে তো চালাতে পারবে। আর যখনই দেখবে সিটিতে তোমার ডিপিএফ এর লাইট চলে এসছে, যেহেতু তোমার এটা অটোমেটিক গাড়ি, তুমি চেষ্টা করবে এটাকে ম্যানুয়াল মোডে নিয়ে গিয়ে 1 বা 2 গিয়ারে কন্টিনিউয়াস চালা, তখন মানে সিটি মোডে মোডে ম্যানুয়ালে চলে যাবে, অটোমেটিকে চালাবো না তখন আর অটো, কারণ 1 আর 2 এ চালালে ও অটোমেটিক্যালি আরপিএমটা বাড়তে থাকবে, আরপিএম বাড়া মানেই তোমার এই শ্যুটটাকে অটোমেটিক্যালি ও জ্বালাতে থাকবে। কারেক্ট। তো দেখবে কিছুক্ষণ পর তোমার ডিপিএফ এর যে মানে এটা বলছে যদি ডিপিএফ এর সাইন আসে, হ্যাঁ, আর তখনই এটা আমি এটা তুমি ম্যানুয়ালি নিয়ে করলেও ডিপিএফ সাইনটা চলে যাবে। এটাও তুমি করতে পারো। তাছাড়া না হলে তোমাকে গাড়ি সাইডে দাঁড় করিয়ে রিজেন করতে হবে, রিজেন বাটন দিয়ে রিজেন করতে হবে। তুমি এই যে আমি একটা ট্রিক্স বললাম, ওই ট্রিক্সটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা অনেকেই করে, মানে যাদের এই স্করপিও খাতা। হ্যাঁ, এখন তো ডিজেল সব জায়গায় এই মানে যে ডিপিএফ ফিল্টারের জন্য এটা রেকমেন্ডেড। আর এটা কোনো ব্যাপার না। আর তোমার আশা করি এক্সপিরিয়েন্স, আমারও 10,000 কিলোমিটার সার্ভিস করিয়ে ফেলেছি মহিন্দ্রা থেকে, আমার তো খুবই ভালো লেগেছে। সার্ভিসে এমন কিছু আহামরি কিছু না। হ্যাঁ, ইনিশিয়ালি শুনেছিলাম সার্ভিস করতে নাকি হাই কস্ট, বড় গাড়ি প্রচণ্ড কস্টিং পড়বে, বা ইভেন বলেছিল 10,000-12,000 টাকা নিচে সার্ভিস হয় না। আই বিলিভ লাস্ট 5,700 টাকায় পুরো সার্ভিস হয়ে গেছে, অ্যান্ড দ্যাট টু সাম একটা অ্যাসেসরিজও মনে হয় লাগিয়েছে। তো সেখানে মাহিন্দ্রা গিভিং এ গুড সার্ভিস। সামনে দাদা পাহাড়ে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, লোলেগাঁও। বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে দাদাকে অনেক Best wishes থাকলো। উইশেস দিয়ে রাখলাম। আর এই থার নিয়ে কিন্তু আমরা অনেক দূর দেখতে চাই আগামী দিনে। একদম সবই সঞ্জুর জন্য হয়েছে। মানে আইডিয়ালি বলে যে একটা ইন্সপায়ার্ড হয় কেউ কাউকে দেখে, তো এটাও এক ধরনের বলতে পারো। আমরা তো অনেক মানে পরে বেরোবার একটু ইচ্ছা জেগেছে মনে, কাজের মধ্যে দিয়ে সময় বার করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সঞ্জুকে দেখেছি যে লাইফটাকে একটু ভালো মতো দেখার জন্য মাঝে মধ্যে আমাদের আউটিংও দরকার হয়, লাইফে একটু বেরোনো দরকার হয়। তো থ্যাঙ্কস টু সঞ্জু অলসো যে সবাইকে একটা ইন্সপায়ার দিচ্ছে আলাদা করে। তোমার সুন্দর ব্লগিং, এটা খুবই ভালো, থ্যাংক ইউ সো এটা মাচ। খুব দরকার। যারা নিউ জেনারেশন আসবে তারাও দেখে লাইফটাকে একদম ওই 9টা থেকে 5টা কি পুরো একটা ওয়ার্ক লাইফের মধ্যে না রেখে একটু সময় বার করে নিজের লাইফটাকে একটু আলাদাভাবে দেখা যায়।
আর সেটা করা উচিত। আর রোড ট্রিপের থেকে ভালো আর কি হতে পারে? প্রচন্ড স্ট্রেস Refreshing একদম। আর যারা বিশেষ করে ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য তো তো দারুণ। থার রিলেটেড যদি আর কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি দাদাকে বলবো কমেন্টের কিছু কিছু আনসার তুমিও দিয়ে দেবে আমাদের হয়ে। একদম দেখো দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটোই ব্ল্যাক। হ্যাঁ এখানে আমরা দাঁড়ালাম, অনেকক্ষণ ফটোশুট করলাম, গল্প করলাম খুব আনন্দ। না, বিকেলবেলাটা বেশ ভালোই কাটলো না? আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে বেশ, আর হ্যাঁ, রোদও জায়গাটা নেই, খুব কিছু আলাদা। নেই, জায়গাটা খুব সুন্দর একদম। আজকে ওয়েদারটা ভালো হয়েছে, সকালবেলা একটু বৃষ্টি করে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একদমই তাই। সুন্দর। এখন সময় হচ্ছে সন্ধে 6:30। আমরা তো ওখান থেকে বেরিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখানে কল্যাণী রোডের ওপরেই আছি। এখানে আসলাম আমরা বাইকার্স ক্যাফে, আর এখানে আমরা চা খেলাম, কফি খেলাম, গল্প করলাম না সোহান? এবার দাদাদের বাই বাই করার পালা। এবার আমরা বাড়ির পথে যাব। খুব ভালো সময় কাটলো আজকে সবার সাথে। দারুণ একটা- খুব সুন্দর রাত্রিবেলা একটা কেমন evening। কাটলো আগে সেটা জিজ্ঞাসা করো। সেটাই তো। খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ। একটা দারুণ একটা ইভিনিং কাটানো হলো, সুন্দর একদম। এত বিজি লাইফ আমাদের। এত ভালো লেগেছে যে কি বলবো। খুব ভালো লেগেছে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, আর সাবধানে যাবে। হ্যাঁ একদম। তো অনেক সোহানের ঘুম কাল- পেয়ে গেছে? স্কুল, কালকে তো স্কুল হ্যাঁ, সকাল থেকে কালকে আবার মানডে, আবার সবার সেই আবার এক ডেলি daily লাইফ। life, তাই তো, আবার একটা কোনো শনি রবির জন্য বসে থাকবো। আবার দেখা হবে, আবার দেখা হবে। খুব তাড়াতাড়ি দেখা হবে। এই চলো টাটা। হ্যাঁ সাবধানে, হ্যাঁ যাবেন সবাই। হ্যাঁ।